দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে চ্যানেল 24 এর ঈদের বিশেষ আয়োজন ঘরে বাইরে অনুষ্ঠানে। আপনারা জানেন যে আমরা এই আয়োজনে কয়েকজন অত্যন্ত সুপরিচিত দম্পতির সাথে আলোচনা করার চেষ্টা করি, যারা বাংলাদেশের ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রেখেছেন। আমরা তাদের কাছ থেকে জানতে চাই অর্থনীতির মতো কঠিন বিষয়ের বাইরে তাদের না বলা গল্প, তাদের চলাফেরা, তাদের পছন্দ অপছন্দের বিষয়গুলো। যেহেতু ঘরে এবং বাইরে দুজনেই ব্যস্ত থাকেন, সমান্তরালে আসলে এই জায়গাগুলোকে কীভাবে তারা সামলান। আজকে আমাদের অত্যন্ত সম্মানিত দুজন অতিথি আছেন। ডক্টর মঞ্জুর হোসেন, তিনি সদস্য পরিকল্পনা কমিশন সাধারণ অর্থনীতি বিভাগ, এবং তার স্ত্রী শিক্ষক ডক্টর ফারহানা রফিক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আপনাদের গুরুত্বপূর্ণ সময়ের খানিকটা দেওয়ার জন্য, এবং ঈদের শুভেচ্ছা একই সাথে। ডক্টর হোসেন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনারা দুজনেই অর্থনীতির ছাত্র এবং চর্চাও করেন অর্থনীতি নিয়ে। ঘরের মধ্যে একই বিষয়ের দুজন থাকলে সুবিধা বেশি নাকি অসুবিধা বেশি? সুবিধাই বেশি আমি মনে করি। একটা হচ্ছে যে দুজনকে বোঝা যায়, দুজনের মধ্যে বিভিন্ন বিষয় অর্থনীতির বিষয় আলাপ করা যায়, এবং একটা সময় দেখা যায় যে হ্যাঁ কোনো বিষয় সেও বুঝতে পারে যে হ্যাঁ আমি এই সময় কী নিয়ে ব্যস্ত আছি এবং ওই জিনিসটার গভীরতা কতটুকু, ইম্পর্টেন্সটা কী, সেই হিসাবে সেও আমাকে ওইভাবে সাপোর্ট করে। এই শেয়ারিংটা আমার মনে হয় যে দুজনের একই সাবজেক্ট হওয়াতে আরও ভালো হয়েছে আর কি। একটা কথা তো প্রচলিত আছে যে দুজন অর্থনীতিবিদ কখনো কোনো বিষয়ে একমতে পৌঁছাতে পারেন না। সেটা এক ধরনের, কিন্তু এখানে হচ্ছে যে ওর প্রফেশনটা আমার প্রফেশনটা কাছাকাছি হলেও একটু ডিফারেন্ট। সে শিক্ষক মানুষ, সে শিক্ষকতা নিয়ে ব্যস্ত থাকে, আর আমি গবেষণা নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু অর্থনীতির ওই মানে খোটাখুটির জায়গাগুলোতে আমাদের ওই রকম আলোচনা খুব বেশি হয় না, যে আছে আর্গুমেন্ট করলাম, লজিক্যাল আর্গুমেন্ট যেগুলো বলে, ওই বিষয়গুলো হয়তো সবসময় হয় না। কিন্তু অর্থনীতিবিদরা জানেই যে অ্যাগ্রি টু ডিসএগ্রি, মানে আমরা ধরেই নিই যে একটু ডিসএগ্রি হতেই পারে, এবং সেটা আমরা মেনেই নিই সবসময়। আপনি সরকারে আসার পরে আপনাদের স্বাভাবিক জীবনযাপন যেহেতু একটা প্রোটোকলের মধ্যে পড়ে গেছেন, এখানে কোনো বদল এসেছে কিনা? আমাদের মধ্যে তেমন বদল আসেনি, কিন্তু আমার নিজের চলাফেরার ক্ষেত্রে কিছুটা তো রেস্ট্রিকশন এসেছে, কিছুটা সেলফ রেস্ট্রিকশন, কিছুটা তো আমি জানি যে সরকারি নিয়মকানুন মেনেই কিছুটা চলতে হয়। সব জায়গায় সমানভাবে আসলে আগের মতো যায়ও না, যাওয়া ঠিকও না আগের মতো। সাথে একজন গানম্যান থাকে, সে আবার সব জায়গায় যায়, যেটা অনেক সময় অডও লাগে কিছুটা, তো আবার অনেকটা সহজও হয়ে গেছে। না, ভাবি এটাকে কিভাবে ফিল করেন? ভাই মানে আগেও একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কাজ করতেন, একটা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান, কিন্তু এখন আরও বেশি প্রোটোকল নির্ভর। তো এখানে কি আপনার অস্বস্তি বা স্বস্তির কোনো বিষয় আছে? ধন্যবাদ আপনাকে। যেটা উনিও বলেছেন যে যখন কোনো জায়গায় যাই ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে, তখন কিছুটা একটু অস্বস্তি লাগে যে সাথে গানম্যান নিয়ে ঘুরছি। কিছুটা হলেও ওটা আমাদেরকে একটু, হয়তো আমরাও একটু তথস্থ হয়ে যাই। আপনাদের দুজনের আলাপ কিভাবে? আলাপ হচ্ছে আমার এক কলিগের সূত্রে ওনার সাথে আলাপ। সো আমার কলিগই, এবং ওই কলিগের সাথে আমার আসা যাওয়ার পথেই পরিচয়। ইনফ্যাক্ট পরে একই ইনস্টিটিউশনে আমরা একসাথে কিছুদিন কাজ করি, তো ওনার মাধ্যমে আসলে আলাপটা শুরু হয়। তারপর পারিবারিকভাবেই আমরা আবদ্ধ হই এই বন্ধনে। আপনার কখনো মনে হয় নাই যে আপনিও যেহেতু অর্থনীতি নিয়ে চর্চা করেন, আরেকজন অর্থনীতির মানুষের সাথে জড়াবেন কি জড়াবেন না, পছন্দ অপছন্দের কোনো বিষয় ছিল কিনা? অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছি, আমিও চেয়েছিলাম যে এমন একজনকে আমার জীবনসঙ্গী হিসাবে নেওয়ার জন্য, যে কিনা আমাকে সাপোর্ট দিতে পারবে। সেটা বিশেষ করে হায়ার স্টাডিজের মনোভাব যাতে থাকে ওই ধরনের, বা হায়ার স্টাডিজ করছি এরকম একজনকে আমি পছন্দ করব। সো সেটা অর্থনীতির শাখা হলে ভালো, অথবা কাছাকাছি কোনো শাখা হলে ভালো। তার মানে দুজন একসাথে চলাফেরা থাকার কারণে কি আপনার যে প্রফেশন শিক্ষকতা, সেখানে আপনি আরও ভালো ইনপুট দিতে পারছেন, ভালো করতে পারছেন, বিষয়টা এরকম? একটা সাপোর্ট তো আমি পাচ্ছি। আমার কোনো বিষয় যদি যেহেতু উনি পলিসি লেভেলে আছে এবং রিসার্চের সাথে, তার আগে রিসার্চের সাথে অনেক বেশি ইনভলভ ছিলেন। সো রিসার্চের বিষয়গুলোতে যখন আমাদেরও কাজ করতে হয়, যদি আমরা টিচার, কিন্তু রিসার্চ আমাদেরও করতে হয়, তখন ওই বিষয়গুলোতে ওনার খুব ভালো সাহায্য পাওয়া যায়। ওনার সাথে আলোচনা করা যায় যে আমি এই বিষয়ে কী করব, কী করলে ভালো হয়। ডক্টর হোসেন, আপনিও তো বিভিন্ন সময় মানে শিক্ষকতা আপনাকে করতে হয়, বিভিন্ন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিভিন্ন লেভেলে আপনাকে পড়াতে হয়, অর্থাৎ সমান্তরালে ঘরে এবং বাইরে দুজনেই প্রচুর ব্যস্ত থাকেন। সংসারটা আসলে কিভাবে ব্যালেন্স থাকে এর মধ্যে?
না, একটা হচ্ছে যে আমি বিআইডিএসে থাকাকালীন তো যখন গবেষণায় ছিলাম তখন আমাদেরকে যে ওইভাবে ফুল টাইম অফিসে সবসময় থাকতে হচ্ছে, না বাসা থেকেও রিসার্চে কাজ করা যায়। তো সেই জায়গাটায় ও যেটা বললো যে কিছু সময় তো আমি বাসায় দিয়ে তখন বাচ্চাদের দিকে হয়তো দেখাশোনার একটা সুযোগ ছিল এবং আমরা একটা অনেক স্বাধীনতা ভোগ করি রিসার্চার হিসাবে। কিন্তু যেটা হয়েছে যে এখন পলিসি লেভেলে আসার পরে সেই স্বাধীনতাটা অনেকটাই কমে গেছে। এই মুহূর্তে আমাদেরকে হয়তো সরকারি কাজে অনেক বেশি সময় দিতে হচ্ছে, পলিসি প্ল্যানিং এইসব বিষয়গুলোতে সময় দিতে হচ্ছে, ও ব্যস্ত। তো বাই দিস টাইম আমাদের খুব বেশি সংসারে যে অসুবিধা হয় তা না। মেয়েরা একটু বড় হয়ে গেছে, আমাদের দুটো মেয়ে এবং দুজনেই ইন্টারমিডিয়েট পড়ছে, একজন পরীক্ষা দেবে। তো ওরা এখন মোটামুটি ম্যানেজ করে চলতে পারে। তারপরে ওরা তো চায় যে তাদের সাথে আরেকটু বেশি সময় দেওয়া, ওর মাকেও চায় অনেক সময় যে আরেকটু বেশি সময় দিক। তো এটা আবার অনেক সময় এমনও চায় আমি বাসায় থাকলে বলে তুমি অফিসে যাও তাড়াতাড়ি, এরকমও চায়। তো তেমন অসুবিধা হচ্ছে না খুব বেশি। না, কখনো কি মনে হচ্ছে যে সংসারে আরও একটু সময় দরকার আপনার দিক থেকে? আপনি কি মনে করেছেন যে ম্যাডাম শিক্ষকতা না করুক বা অন্য কোনো কিছু করুক? না, এটা আমার কখনোই মনে হয়নি। সে পড়াশোনা করেছে, হায়ার স্টাডিজ করেছে, তার সময়টাতে সে ভালো কাজে লাগাতেই পারে। তবে শিক্ষকতা না হয়ে সেখানে একটা ফ্লেক্সিবিলিটি আছে, ওটা ভেবে চিন্তেই সে প্রফেশনটা চুজ করেছে। ওখানে না হলে হয়তো এই সমস্যাটা হয়তো মনে হতে পারতো। এখন তাকে যে সে 9টা 5টায় যেতে হয় তা না, যখন ক্লাস থাকে তখন যাচ্ছে, একটা টাইম মেনটেন করে আবার চলে আসছে, কখনো প্রয়োজনে হয়তো থেকে যাচ্ছে, আসতে মানে না গেলেও চলছে। তো সেই জায়গাটা একটা ফ্লেক্সিবিলিটি আমরা নিজেরাই আসলে প্রফেশনের দিক থেকে নিজেরাই চুজ করেছি এমনভাবে। গবেষণা এবং শিক্ষকতা এটা একটা নভেল প্রফেশন, দুটোই এমনভাবে হয়েছে যাতে খুব বেশি সমস্যা হচ্ছে না। না, পছন্দের জায়গাটা আসলে কার থেকে শুরু হয়েছে প্রথমে? না, যেহেতু আমি তখন জাপানে ছিলাম, প্রপোজালটা যখন এসেছে ওর সাথে বিয়ের ব্যাপারটা, তখন আমি ওর প্রফেশনটা দেখে, আমি যেহেতু অর্থনীতি পড়ছি, আমার নিজের মন থেকেই খুব আগ্রহ জন্মেছে। এবং সে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি পাশ করেছে এবং ওর রেজাল্টও খুব ভালো ছিল। এগুলো দেখেই আমার দিক থেকে এসেছে। তারপরে ওকে কনভিন্স করার ব্যাপার ছিল, সেটা হয়েছে সব মিলে। মানে কনভিন্সটা কি আপনার তরফ থেকে তাকে করতে হয়েছে ব্যাপারটা? তা তো অবশ্যই, আমাকে তো কথা বলতে হয়েছে। কথা বলার পরে সে বুঝতে পেরেছে যে হ্যাঁ, যেসবগুলা ও চায় যে পড়াশোনা আর হায়ার স্টাডিজে করবে বা আমিও করছি, এই নিশ্চয়তাগুলো আগে দিতে আমিও হয়েছে। করছি এবং আমি কেমন চাই, কি করি, প্রফেশনে সে কীভাবে থাকবে, এগুলো তো আলোচনা হয়েছেই। না, বিয়ে কি পারিবারিক সিদ্ধান্তে পরে হয়েছে? বাড়ি তো কাছাকাছি আপনাদের দুজনেই। হ্যাঁ, এলাকা হিসাবে, কিন্তু ঢাকায় তো ঢাকাতেই আমরা মোটামুটি ছিলাম আর কি সেটেল তখন। ছিলাম। মানে এখন আপনার যেহেতু শিক্ষকতা প্রফেশন, সময় তো কম বেশি আসলে দিতেই হয়। অন্য কোনো কিছু হলে ভালো হতো বা অন্য কোনো কিছু হওয়ার আকাঙ্ক্ষা, লাইক রিসার্চার হলে আরও ভালো মতো কাজ করা যেত, এরকম কি মনে হয় কখনো? না, আমি আসলে রিসার্চার হিসাবেও শুরু করেছিলাম আমার মাস্টার্সের পরে, কিন্তু আমি দেখলাম যে ওখানে চেয়ে এরপর যখন ওনার সাথে বিয়ে হলো, তখন ওনার সাজেশন ছিল যে তুমি কেন ট্রাই করছো না টিচিংয়ে। সো এবং আমিও আসলে রিসার্চে অত ভালো করতে পারছিলাম না, তখন টিচিংয়ে বাইরের মাস্টার্স করলাম। উনি সাজেশন করলো যে তাই তুমি বাইরে মাস্টার্স করো, মাস্টার্স করে টিচিং প্রফেশনে জয়েন করো। তো মাস্টার্স করার পরে যখন টিচিং প্রফেশনে জয়েন করলাম, তখন আমার মনে হলো যে না, এটাই বোধহয় আমার জন্য রাইট। সো এবং আল্লাহর রহমতে সেটা তো কন্টিনিউ করছি এখন পর্যন্ত, মোর দেন 16 ইয়ার্স হয়ে গেল। স্যার তো এখন সরকারি পজিশনে, আমরা কিন্তু বরাবরই ওনাকে মঞ্জুর ভাই বলেই জানি। তো ভাইয়ের সবচেয়ে ভালো গুণ কি আপনার জন্য? ভালো গুণ হচ্ছেন উনি অনেস্ট, আর হচ্ছে যে খুবই স্পষ্টবাদী। যদিও স্পষ্টবাদীটা যেটা হয় এখন ভালো গুণ, কিন্তু যখন স্পষ্ট কথা বলতে যায় সেটা অনেকের জন্য তখন অনেকে হয়তো হার্ড করে ফেলে। সো এতটুকুই। আর সংসারের কাজকর্মে কি কখনো সহায়তা করেন আপনি? হ্যাঁ, অবশ্যই সহায়তা করেন। কারণ হচ্ছে যে না হলে তো আমার পক্ষে চাকরি করাও খুবই কষ্টসাধ্য হতো। কারণ হচ্ছে যদিও আমার প্যারেন্টসরা আমাকে সাপোর্ট দিচ্ছে, কিন্তু তারপরেও বাসার সাপোর্ট না পেলে, দ্যাট মিনস স্পাউসের সাপোর্ট না পেলে কিন্তু আসলে এটা খুবই ডিফিকাল্ট। সংসারে যেটা আপনি বলেছেন ব্যালেন্স করা, সেটা আসলেই খুবই ডিফিকাল্ট। তো উনি বাচ্চাদের অনেক সময় দিয়েছেন, যখন কিনা উনি রিসার্চার হিসেবে কাজ করেছেন। যেটা বলেছেন যে তখন ওনার ইচ্ছা করলেই হয়তো কিছুটা সময় বাসায় থেকে কাজ করতে পারতেন। সো আর আমার যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটি, আমাকে একটা বাধা ধরা টাইম দিতেই হয়েছে, আর ওনার অফিসটাও কাছে ছিল।
উনি প্রয়োজনে বাসায় যদি দরকার হয় তাড়াতাড়ি পৌঁছাতে পারতেন। সো এই সাপোর্টটা পেয়েছি বলেই আমি আসলে চাকরিটা এখনও কন্টিনিউ করতে পারছি। মঞ্জুর ভাই, আপনার কাছ থেকেও ভাবির 2-3টা গুণের কথা জানবো। আমি ছোট একটা বিরতি নিয়ে আবার ওই আলোচনায় ফিরতে চাই। দর্শক, আপনারা ঈদের বিশেষ আয়োজন ঘরে বাইরে দেখছেন। একটা বিরতির সময় হয়েছে, সাথেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা চ্যানেল 24-এর ঈদের বিশেষ আয়োজন ঘরে বাইরে দেখছেন। অত্যন্ত সম্মানিত দুজন অতিথি আছেন, ডক্টর মঞ্জুর হোসেন, সদস্য পরিকল্পনা কমিশন, সাধারণ অর্থনীতি বিভাগ, এবং তার স্ত্রী ডক্টর ফারহানা রফিক, তিনি শিক্ষকতায় আছেন। আমরা অর্থনীতির মতো কঠিন বিষয়ের বাইরে তাদের পছন্দ অপছন্দ, না বলার কথা এবং বহু না বলা গল্প তাদের কাছ থেকে শোনার চেষ্টা করছি। আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে। মঞ্জুর ভাই, আপনার কাছ থেকে বিরতিতে যাচ্ছিলাম, আপনার চোখে ভাবির সবচেয়ে ভালো গুণগুলো কি? সামনেই বলতে হবে। যাই হোক, একটা হচ্ছে যে সে খুব সফট এবং সহজের আগে না, এটা হচ্ছে জিনিস। আরেকটা হচ্ছে যে ওই যেটা বললাম, খুবই কেয়ারিং, এবং শুধু আমি না, পুরো ফ্যামিলি দেখার দায়িত্ব স্যার। এবং সে বড় বোন, তার ভাই বোনদের মধ্যে সবার বড়, তার মধ্যে একটা বড় বোন সুলভ মায়ের ভাব, এটা সবার জন্যই করে। এবং ওই জিনিসটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং আমি অনেক সময় হয়তো রেগেও যাই অনেক কিছুতে, কিন্তু সে অনেক কুল হেডেড আর কি। না, আপনাকে দেখেও কিন্তু মনে হয় না যে আপনি রাখতে পারেন বা রেগে যান। সেটা একটা পর্যায়ে যায় আর কি, যখন হয়তো কাজে কর্মে চাপে থাকি সেই জায়গাগুলোতে করি। কিন্তু ও অনেক মানে ওদিক থেকে খুব সফট এবং কুল আর কি আগের চেয়ে। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং কেয়ারিং, ডেফিনেটলি কেয়ারিং। না, আপনি যখন জাপানে ছিলেন, ওইখানে তো রান্নাবাড়া নিজের করতে হয়েছে বা নিজের কাজ সবই নিজে করতে হয়েছে। তো সেই অভিজ্ঞতা কি সংসারে কিছুটা জাপানে তো আসলে পরিবেশটা এমন যে আমাদেরকে নিজেদেরকেই রান্নাবান্না করতে হয়। ও যখন যাওয়ার আগে হয়তো তো আমি করতাম, এবং তখন ভালো রান্নাবান্না শিখেও গিয়েছিলাম। এবং ও যাওয়ার পরেও মাঝে মধ্যে আমরা এক্সচেঞ্জ করে, কোনো দিন আমি রান্না করলাম, কোনোদিন করলো। তো সেটা জানি, কিন্তু বাংলাদেশের আসলে রান্নাঘরের পরিবেশটা একটু অন্যরকম হয়ে যায়। যখন কাজের লোকেরা কাজ করে তখন আর ওখানে ঢোকাটা ডিফিকাল্ট হয়ে যায়। তো বিদেশের মতো পরিবেশ পরিস্থিতি থাকলে অবশ্যই আমি রান্নাটা পছন্দ করি ইনফ্যাক্ট। না, রান্না পারলে যেটা হয় যে অন্যের রান্না ভালো হলেও সেটা ভালো হওয়া খুব কঠিন হয়ে যায়। ভাবির রান্না আপনার কাছে কেমন লাগে? না, সে ভালো রান্না করে, ওই রকম কোনো আমার প্রেজুডিস নাই যে আমি আমি যা করি আর কি সেটা যে খুব বেশি ভালো হয় তা না। কিন্তু কথা হলো যে এটা রান্না করতে আমার অনেক সময় ভালো লাগে। এবং আমার কাছে একসময় মনে হতো রান্নাটা একটা আর্ট, অনেক মনোযোগ দিয়ে করতে হয়, নাহলে কিন্তু গন্ডগোল হয়েছে। না, স্বাভাবিক। এটা খুব ইন্টারেস্টিং একটা এদিক ওদিক হলেই সেটা। এবং আমি রান্না করার সময় খুব সিরিয়াস থাকি, ওরা কথা বলতে দিই না, কাছে আসতে দিই না, রিসার্চারের মতোই খুব সিরিয়াস অবস্থা। আপনাদের অবসরটা কিভাবে কাটে? অবসর তো খুব বেশি পাওয়া হয় না। অবশ্য খুব বেশি পাওয়া হয় না। ইদানিং যেটা হয় যে আমাদের একটা বন্ধুদের গ্রুপ আছে, সেটাতে আমরা মাঝে মধ্যে উইকেন্ডে বিভিন্ন জায়গায় হয়তো একটু যাই, একটু সময় স্পেন্ড করি, এখানে একটু গান বাজনা হয়। বন্ধু বান্ধব যারা আছে ওরা খুব গান গাইতে পছন্দ করে। অর্থনীতির মতো বিষয়গুলো নিয়েও কি অবসরে আলোচনা হয় নাকি? হ্যাঁ, সেটা হয় আমাদের। ইনফ্যাক্ট অবসর মানে কি, আমরা অনেক সময় প্রতিদিনের কর্মক্ষেত্রে যদি একটু ভিন্ন ধরনের বা যেটা শেয়ার করা উচিত এই ধরনের একটু অন্যরকম কিছু হয়, আমরা শেয়ার করি। এই শেয়ারিংটা হয়, এবং একই ফিল্ডে থাকার কারণে আমার মনে হয় এই শেয়ারিংগুলো অনেক ইন্টারেস্টিং হয়ে যায়। বাসার বাজার কি করেন? বাজার আমরা আসলে যখন যে সময় পাই তখনই করি। ইনফ্যাক্ট বাজার আমরা করি না, অন্যরা করে। এটা ইদানিং আরো অনেক বেশি ব্যস্ত হয়ে আমি যাচ্ছে। ইনফ্যাক্ট কখনোই বাজারে যাইনি। এটা তো মঞ্জুর ভাই খুব গুরুতর অভিযোগ যে বাড়ির কর্তা বাজার করবে না। এটা তো গৃহিণী মেনে নিতে। না, ওইটা না। যেমন বাজার করা বলতে যেমন মানে কিচেন মার্কেট যেগুলো বলে, ওখানে যায় না, হয়তো মিনা বাজার বা শপিং মলে ওই সময় এক সময় করে নিয়ে আসতাম। হ্যাঁ, ওগুলোই এটা হয়। আর এখন ওটুকু হয় না, অন্যেরা অনেকেই আছে করে দিয়ে যায়, বা বললে হয়তো ম্যানেজ করে দিয়ে যায়। কিছু কিছু কাজ তো আসলে যেগুলো ঘরেরই কাজ, সেটা মানে মঞ্জুর ভাই চাইলেও করতে পারবেন না, আপনাকেই করতে হবে। তো এটা নিয়ে কি কখনো অভিযোগ করেন যে কেন উনি করেন না, কেন আমাকেই সব করতে হয়? অভিযোগ আসলে এখন এত নির্দিষ্টভাবে বলা কঠিন। ওটা আসলে অনেক সময় বিভিন্ন পরিস্থিতি ওরকম হয় যে তখন অভিযোগটা হয়তো চলে আসে। সেটা বাসার বাজার করা হোক, অথবা ডাক্তারের কাছে যাওয়া হোক, বা অন্য যে কোনো কাজ হোক। তাই বলে এটা যে খুব গুরুতর কিছু সবসময় হয় এমন কিছু না আর কি। একটু স্মৃতিচারণ না করলেই না। ভাবি, আপনার সবচেয়ে পছন্দের ঈদ কোনটা ছিল এখন পর্যন্ত?
মনে পড়ে যতদূর? ছোটবেলার ঈদ তো অবশ্যই অন্যরকম ছিল, সে আমরা সাধারণত গ্রামের বাড়ি যেতাম, আমার দাদা বাড়ি। তবে তখন আমাদের খুব একটু অসন্তুষ্টি ছিল যে আমরা জেলা শহরে ছিলাম, সো জেলা শহর থেকে ফ্রেন্ডস বা রিলেটিভসদেরকে ছেড়ে দেখা গেল যে দাদু বাড়িতে একা একা ঈদ করতে হতো। এটা নিয়ে আমরা তখন ছোটবেলায় একটু আমাদের অভিযোগ ছিল আম্মা আব্বুর প্রতি। সরকারে যাওয়ার পরে মানে ভাই আপনাদেরকে কি ট্রিট দিয়েছে? ট্রিট এখনও ওভাবে দেয়নি। ট্রিট বরং আমার ফ্যামিলি থেকে, মানে আমার মায়ের ফ্যামিলি থেকে একটা ট্রিট দেওয়া হয়েছে। সো আমরা ফ্যামিলি সবাই একসাথে একদিন বাইরে খেয়েছি। সো মোস্ট প্রবাবলি উনি এটা দিবেন হচ্ছে যে আমরা ঈদের পরে ঘুরতে যাচ্ছি, সেটাই হবে সেটা ট্রিট। একটা হ্যাঁ, বড় ট্রিট সেটাই হবে। বড় ট্রিট। বলছি ভাই, সরকারে এসে আপনি হ্যাপি কিনা? মানে এখনকার যে বাস্তবতা, নিজের মতো করে কাজ করা তো একটু চ্যালেঞ্জিং, কঠিন বলবো না। না, জিইডি তো একটা খুবই প্রেস্টিজিয়াস জায়গা। এটা আমি এখানে সরকারের যত প্ল্যান প্রোগ্রাম সেগুলো করার সুযোগ আছে, এবং আমি এসে দেখলাম যে এখানে অনেক কাজ করার সুযোগ আছে, এবং কাজ করার ওই সুযোগগুলো কাজে লাগানো, এবং পূর্ণ সহযোগিতা পাচ্ছি আমাদের মাননীয় পরিকল্পনা মন্ত্রী প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার। তো আমাদের এমনিতেই শিক্ষক, তো ওনার পূর্ণ সহায়তা আছে, এবং সেদিক থেকে কাজেরও পূর্ণ স্বাধীনতা আছে। এখন আমাদের শেষ দিকে চলে এসেছে আলোচনা। ছোটবেলায় কি হতে চেয়েছিলেন? এক সময় তো মানুষ, আমাদের ছোটবেলায় একটা স্বপ্ন, ডাক্তার হব, না হয় ইঞ্জিনিয়ার হব, এইসব Common দুইটা সায়েন্সে স্বপ্ন। পড়ছি, এটা কমন স্বপ্ন। কিন্তু আমি কোনোভাবেই আনহ্যাপি না। আল্লাহর রহমতে যতটুকু এসেছি, হয়তো এখানে এভাবেই আসবো এটা হয়তো ভাবিনি কখনো, কিন্তু যেভাবেই হোক, যে জায়গাগুলোতে যে ট্র্যাকটা আমার ক্যারিয়ার ট্র্যাক শুরু হয়েছে, সেটা শেষ পর্যন্ত হয়তো এখানে যতটুকু এসেছি, আমি মনে করি যে এটা রাইট ট্র্যাকে আছে। আমি কে দিয়ে অনুষ্ঠানটা শেষ করতে চাই। ছোটবেলায় আপনার কি ছিল আকাঙ্ক্ষা? সো আমার বাবা মাও চেয়েছিলেন যে সায়েন্সে পড়িয়েছেন একটাই উদ্দেশ্যে, যে যাতে ডাক্তারি, অ্যাটলিস্ট ডাক্তার হওয়া যায়। ডাক্তার যেহেতু সরাসরি মানুষদের উপকার করে থাকে, সেজন্য ওনারা চেয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কেউই ডাক্তারি পড়িনি। তো যাই হোক, অর্থনীতি পড়েছি। যেহেতু টিচিং প্রফেশনে আছি, কিছুটা হলেও কমিউনিটিতে কন্ট্রিবিউট করতে পারছি। আপনি হ্যাপি কিনা আপনার জায়গায়? হ্যাঁ, আমি আল্লাহর রহমতে আমিও ভাবিনি যে আমি টিচিংয়ে আসবো, যদিও আমার নানা টিচার ছিলেন। আপনার সন্তানদের নিয়ে স্বপ্ন কি আপনার? ওরা যা হতে চায় ওরা তাই হবে, মানে কোনো কিছু চাপিয়ে দিতে চাই না। এইটা মঞ্জুর ভাইয়ের কাছ থেকেও একটু শুনবো। না, আমি এটাতে আমার বাচ্চাদেরকে আমি মনে করি যে তাদেরকে আমরা যতটুকু সুযোগ করে দেওয়ার সেটা চেষ্টা করছি। কিন্তু আমার কাছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে তারা যেন ভালো মানুষ হয়, তারা যেন সততা, নীতি নৈতিকতা মানে চলতে পারে এবং সুস্থ থাকে। এটা হচ্ছে বড় চাওয়া আমাদের কাছে। আমরাও সেই প্রত্যাশা করি। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা আজকের আয়োজন এখানে শেষ করতে চাই। ধন্যবাদ আপনাকে, এবং চ্যানেল 24-কে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো চ্যানেল 24 ঈদের বিশেষ আয়োজন। ভালো থাকবেন আপনারা সবাই।